হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো প্লেয়ার স্পট অ্যাপ নিয়ে, যেটা এমন একটা ফ্যান্টাসি গেমিং অ্যাপ যেখানে গেম খেলে জিতে নিতে পারো 50 লক্ষ টাকার পুরস্কার। এখানে পাবে ফ্রুট স্লাইস, স্নেকস অ্যান্ড ল্যাডার্স, শিপ ফাইট, রামি, হাউজি, চেস, অ্যান্টম্যান ইত্যাদি প্রায় 15টিরও বেশি গেম। তোমার ছোটবেলার প্রিয় খেলা লুডো খেলেও জিতে নিতে পারো আকর্ষণীয় উপহার। শুধু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করো লুডো গেমে। করতে পারো লাইভ চ্যাট, প্রাইভেট লুডো পটে বন্ধুদের সাথেও খেলতে পারো। ভাবছো প্লেয়ার স্পটই কেন? কারণ প্লেয়ার স্পট 100% সুরক্ষিত অ্যাপ। এটি মেড ইন ইন্ডিয়া অ্যাপ, যেখানে বর্তমানে রয়েছে 7 মিলিয়নেরও বেশি ইউজার। উইথড্রল প্রসেসও খুব সহজ। আমাদের কুপন কোড প্লেস200 ব্যবহার করে পেয়ে যাবে 200 টাকা সাইন আপ বোনাস। আরও আছে রেফার অ্যান্ড আর্ন প্রোগ্রামে। বন্ধুদের ইনভাইট করো আর তারা গেম খেললেও 2% উইনিং অ্যামাউন্ট পেয়ে যাবে তুমি। এখনই ডেসক্রিপশনে যাও আর লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও প্লেয়ার স্পট। নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোড অন্যগুলোর থেকে একটু আলাদা। রোজ থ্রিলার, হরর, তন্ত্রের গল্প নিয়ে নাড়াচাড়া করতে করতে আজ সবার জন্যই একটু স্বাদ বদল। আজ থাকছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রীতম মুখোপাধ্যায়ের লেখা একটা প্রেমের গল্প। চোখ বন্ধ করে শুনতে থাকুন আজকের গল্পটি আর হারিয়ে যান একটা অন্য জগতে। চিরাচরিত প্রেমের গল্প হলেও এই গল্পটি শেষে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে পারে, আবার ঠোঁটের কোণে ফুটে উঠতে পারে এক চিলতে হাসি। এ গল্প হারানোর আবার একই সাথে ফিরে পাওয়ার। ধন্যবাদ ইমন সরকারকে, যিনি গল্পের জন্য তৈরি করেছেন দুটো সঙ্গত গান, আর সেই সাথে বিশেষ ধন্যবাদ ঐন্দ্র কুমার দত্তকে, যার তৈরি কিছু আবহ সঙ্গীত আমরা গল্পে ব্যবহার করেছি। দুজনের চ্যানেলের লিঙ্ক রইল ডেসক্রিপশনে। গল্প পাঠ, আবহ ও সমগ্র পরিচালনা প্রীতম। বিভিন্ন চরিত্রে ইমন, বর্ণিশা, ইভান ও ইরাবতী। শব্দ সংযোজন অমিত। প্রচ্ছদ অনির্বাণ। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি সায়ন্তন। শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এসো গল্প পড়ির বিশেষ নিবেদন প্রীতম মুখোপাধ্যায়ের কলমে তিস্তা। ঘুমটা ভেঙে গেল খুব সকালেই। বেশ ঠান্ডা লাগছে। ঘুম চোখে কোনো রকমের জ্যাকেটটা গায়ে চাপিয়ে বালকনিতে এলো সাগর। এসেই মনটা এক রাশ খুশিতে ভরে উঠল তার। সামনেই সৌন্দর্যের ডালি সাজিয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। প্রথম সকালের সোনালি রোদ বরফ মোড়া গায়ে পড়ে ঠিকরে উঠছে যেন। একটা স্বর্গীয় অনুভূতি হলো। এক রাশ তৃপ্তি নিয়ে একটা সিগারেট ধরালো সাগর। তার বিয়ে হয়েছে মাসখানেক আগে। বেসরকারি চাকরিজীবী সাগরের কাছে ছুটি জোগাড় করাটাই চাপের। বিয়ের জন্য দিন 7 ছুটি নেওয়ার পর হানিমুনের জন্য আবার ছুটি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। এমনিতেই কোভিড সিচুয়েশন ঠিক হতে শুরু হতেই কাজের চাপ বাড়ছে ক্রমশ। এই সময় একটা হানিমুনের বাহানায় আউটিং হলে সব দিক দিয়ে ভালোই হতো। ভাগ্যটা নেহাত ভালো তার। তাই বসের সৌজন্যে 7 দিনের মাথায় একটা ছুটি ম্যানেজ হয়ে গেল। বিয়ের মাসখানেক পরেই, ফেব্রুয়ারির মাঝামাঝি। প্ল্যান তো ছিল হানিমুনে সিমলা যাবে। পাহাড় সাগরের বরাবরই প্রিয়। আর রক্তিমা না বললেও অষ্টমঙ্গলায় গিয়ে তার মায়ের কাছে সাগর শুনেছে যে রক্তিমারও পছন্দ পাহাড়। কিন্তু এত কম সময়ে আর সিমলা কি করে হবে? তাই শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে ঠিক হলো এই গ্যাংটক আসা। কই রে, তোর হলো? এত সময় লাগে একটা শাড়ি পরতে? বন্ধ দরজার ওপাশ থেকে মায়ের চিৎকার কানে আসতেই তিস্তা ঝটপট আরেকবার লিপ গ্লসটা তার ঠোঁটে বুলিয়ে আয়নায় আরেকবার ঘুরে ফিরে নিজেকে দেখে নিতে নিতে সাড়া দিল। আরে আসছি আসছি। তারপর ত্রস্ত পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে সেটা খুলতেই মা তাকে প্রথমেই জরিপ করে নেন। ওমা, কেমন লাগছে গো? তিস্তা মুখে একটা জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। আসলে আজ ইউনিভার্সিটিতে তাদের প্রথম সরস্বতী পুজো। তাই তিস্তার বান্ধবীরা সবাই ঠিক করেছে বাসন্তী রঙের শাড়ি পরে যাবে। সেটার জন্যই প্রস্তুতি চলছে সকাল থেকে।
কলেজেও অবশ্য তারা শাড়ি পরিয়ে যেত, তবে তখন মায়ের সাহায্য নিতে হতো। এবার আর কোনো সাহায্য না নিয়েই শাড়িটা পরবে ঠিক করেছিল তিস্তা। বেশ টেনশন ছিল ঠিকঠাক পারবে কিনা ব্যাপারটা ম্যানেজ করতে, তবে চাপ খুব একটা হয়নি। পোক্ত হাতেই তিস্তার শাড়িটা পরেছে, কোথাও কোনো খুঁত নেই। মা অনেকক্ষণ ধরে তাকে জরিপ করে আনন্দিত গলায় জবাব দেয় অবশেষে। আদর করে তাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলে, মেয়েটা আমার কত বড় হয়ে গেল গো, ভালো লাগছে মা, খুব সুন্দর লাগছে। তিস্তার মনটা আনন্দে নেচে ওঠে এক লহমায়। মায়ের মুখে ভালো লাগছে কথাটা শোনার জন্যই যেন এতক্ষণ অপেক্ষা করছিল সে। সকালটা হঠাৎ করেই ভীষণ পবিত্র মনে হয় যেন। উষ্ণ রোদের ছোঁয়া তখন ঘরময়। একটা নাম না জানা পাখি পাশের কাঁঠাল গাছের ডালে কোনো একটা আড়ালে বসে উদাস গলায় এক টানা ডেকে চলেছে। কারো বাড়ি থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন। সব মিলিয়ে একটা মন কাড়া সকাল। এক রাশ খুশি আর উৎসাহ নিয়ে তিস্তা শেষ পর্যন্ত বেরিয়ে পড়ে। সাগর সিগারেটটা শেষ করে ঘরে ঢুকল। রক্তিমা এখনো ঘুমাচ্ছে। তার শান্ত স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে সাগর আলতো হাসল। ইচ্ছা হলো কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেতে, কিন্তু নিজেকে সংযত করল সে। বিয়ের আগে কথাবার্তা তাদের দুজনের মধ্যে অল্পই হয়েছে, তবে যেটুকু হয়েছে তাতেই সাগর বুঝেছে যে এই মেয়েটা একটু আলাদা। ঘুরতে যাওয়ার ব্যাপারে সাগর যখন প্রথম জানালো তার সম্মতি আছে কিনা জানতে চাইল, রক্তিমা কিছুই বলেনি। শুধু টানা টানা চোখ দুটো একটু মেলে ধরে ঘাড়টা অল্প নাড়িয়েছিল, যার অর্থ হ্যাঁ বা না দুটোই দাঁড়ায়। তবুও অপ্রত্যাশিত ছুটিটা যাতে জলে না যায় তাই সাগর সেটা হ্যাঁ হিসেবেই নিয়েছিল। মধুচন্দ্রিমা সুযোগ কোন ছেলেই বা ছাড়ে। এত তাড়াতাড়ির মধ্যে প্ল্যান করতে হয়েছে, তাই নিজে আর কিছু ব্যবস্থা করে উঠতে পারেনি সাগর। কোথায় যাবে ভাবতে ভাবতে ফেসবুকে একটা ট্রাভেল গ্রুপ থেকে সে পেয়ে যায় একজনের সন্ধান। ব্যাস, বাকি সবকিছুর ব্যবস্থা সেই করেছে। একবার তাকে ফোন করা দরকার। আজকে ট্যুর নিয়ে একটু কথা বলে নিতে হবে। মোবাইলটা চার্জে দেওয়া ছিল। কোনো রকম শব্দ না করে সেটা চার্জ থেকে খুলে আবার ব্যালকনিতে চলে আসে সাগর। রক্তিমা এখনো ঘুমাচ্ছে, তাই অযথা তাকে এখন বিরক্ত না করাই ভালো। ডায়াল লিস্টে একটু সার্চ করেই ট্রাভেলসের নামটা পেয়ে যায় সাগর। নাম্বারটায় ডায়াল করে। ফোনটা পুরো রিং হয়ে কেটে যায়। সাগর ঘড়িটা দেখে, সবে সকাল 7টা। হয়তো ঘুম থেকে ওঠেনি, একটু পরেই না হয় করা যাবে। এই ভেবে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে যেই একটা ধরাতে যাবে, ফোনটা বেজে ওঠে শব্দ করে। দ্রুত হাতে ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসে একজনের গলা। গুড মর্নিং, বলুন কি বলছিলেন? ট্যুর কেমন চলছে? সব ঠিকঠাক তো? ছেলেটার গলায় কেমন একটা আন্তরিকতার ছোঁয়া। সাগরের বেশ ভালো লাগে। তার সাথে ফোনেই আলাপ। হোয়াটসঅ্যাপ ডিপি দেখে মনে হয়েছে বয়স তার চেয়ে একটু কমই হবে। সাগরও বেশ সহজ হয়ে উঠেছে তার সঙ্গে। ঝটপট বলে ওঠে, আরে ভালো বলবো না ভাই, বলবো দুর্দান্ত লাগছে। এত কম সময়ে যে সব কিছু পরিপাটি করে সাজিয়ে দিলে, তুমি ছাড়া হতো না, যাই বলো। যাকগে, এখন বলো তো আজকের কি প্ল্যান? যদিও সব আগেই পাঠিয়েছো, তাও আর কি একটু সকাল সকাল তোমায় বিরক্ত করলাম, বুঝলে? কি যে বলেন দাদা, বিরক্ত করা নয় এগুলো। আজ আপনাদের ট্যুর আছে ছাঙ্গু লেক। ভাগ্য ভালো থাকলে কিন্তু আজ স্নোফলও পেয়ে যেতে পারেন। আবহাওয়া যা, হাই চান্স কিন্তু। আরে বলো কি, এ তো পুরো সোনায় সোহাগা। একদমই তাই। আপনার ক্ষেত্রে তো আরো বেশি প্রযোজ্য। হানিমুন ইন সিকিম, আর আজ আবার ভ্যালেন্টাইন্স ডে। স্নোফল যদি পান, সত্যিই সোনায় সোহাগা। গুড লাক। ফোনটা ছাড়তেই সাগরের খুশির মাত্রাটা যেন আর একটু বেড়ে যায় এবার। সত্যি তো, সে একেবারেই খেয়াল করেনি যে আজ ভ্যালেন্টাইন্স ডে। আসলে বিগত 10 বছর পড়াশোনা, কেরিয়ার, চাকরি এইসব করেই কেটে গেছে।
প্রেম ট্রেম এসব হাজারো দিবসকে স্যাক্রিফাইস করে আজ যা হোক একটা পদস্থ চাকরি করে সে প্রতিষ্ঠিত। মনের কথা কাউকে বলতে গেলে যে সাহসটা লাগে সেটা কোনো কালেই তার ছিল না, আজও নেই। এইসব দিনগুলোর কোনো বিশেষ গুরুত্ব স্বাভাবিকভাবেই তাই তার জীবনে আর তৈরি হয়নি এতগুলো বছরেও। তবে এই বছরটা সত্যিই আলাদা। যদিও রক্তিমা আর তার সম্পর্কটা এখনো খুব একটা সহজ হয়নি, তবে এই দিনটা তো আর এমনি এমনি যেতে দেওয়া যায় না। ছেলেটা যা বলল তেমনটা হলে বেশ ভালোই কাটবে আজকের দিনটা। সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে ডিনার সারবে আজ দুজনে, এমনটাই মনে মনে ঠিক করে নিল সাগর। প্রায় ঘন্টাখানেক বালকানিতে ইজি চেয়ারটায় বসে আছে সে। এবার উঠতে হবে। সকালে অল্প সময়ের জন্য কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হলেও তারপর থেকে এতক্ষণ অবধি মেঘের আড়ালে সব ঢাকা ছিল। নিচের দিকের কিছু হোটেল আর বাড়িঘর ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না প্রায়। এখন যেন আবহাওয়া ধীরে ধীরে ঠিক হচ্ছে। সাগর দেখল মেঘ সরছে ধীরে ধীরে। সূর্যের ক্ষীণ রশ্মি এবার উঁকি দিচ্ছে যেন। কিছুক্ষণের মধ্যেই দূরের পাহাড়ের ঢেউগুলো দৃশ্যমান হলো। একটা ঠান্ডা হাওয়া আসছে। একটু আগে অবশ্য ঠান্ডা লাগছিল, কিন্তু এখন সেটা বেশ ভালো লাগছে। বালকানির এক প্রান্তে ঝুলিয়ে রাখা উইন্ড চাইমটা হাওয়ায় দুলিয়ে চলেছে। সাগর নির্বিশেষে চেয়ে রইল দূরের পাহাড়গুলোর দিকে। এই সকালটা যেন অন্য সব সকালের চেয়ে অনেকটা আলাদা। এই পৃথিবীটা যেন কোনোভাবেই তার নয়। সাগর ক্রমশ তলিয়ে যেতে লাগলো এই নতুন পৃথিবীর মধ্যে, একটা সুখানুভূতি মনে নিয়ে। ক্যাম্পাসে ঢুকতে ঢুকতেই বুকটা দুরু দুরু করতে শুরু করলো তিস্তার। ওকে দেখে আজকে কেমন লাগবে অভ্রর। মাকে তো জেদ করে শাড়িটা পরাতে দিল না। ঠিকঠাক লাগছে তো? মা তো খারাপ হলেও বলবে না, সেটাই স্বাভাবিক। যদিও তার তো কোনো খুঁত আছে বলে মনে হয়নি, তবু বুকের ভয় ভয় ভাবটা কিছুতেই কাটছে না। বলাই বাহুল্য, এত সেজে গুজে আসার কারণ সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে অবশ্যই অভ্র। প্ল্যান আছে পুজোর অঞ্জলি সেরে শুরু হবে নিজেদের আউটিং। একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এইসব করেই কাটবে আজকের দিনটা। দ্রুত পা বাড়ালো সে। বান্ধবীদের সঙ্গে দেখা না হওয়া অবধি তার শান্তি নেই। ক্লাস শুরু হওয়ার পর থেকেই অভ্র কেন জানে না প্রথম থেকেই তার কাছে আলাদাভাবে গুরুত্ব পেয়েছিল। খুব যে সুদর্শন ছিল এমনটা নয়, কিন্তু তার ওই উদাস দুই চোখ, ভাষা ভাষা কথা, আত্মভোলা স্বভাব হয়তো তিস্তাকে তার দিকে আকৃষ্ট করেছিল। তারপর যেদিন প্রথম ওকে একটা গিটার হাতে নিয়ে মাঠে বন্ধুদের সঙ্গে গান গাইতে দেখল, ব্যাস তিস্তা তো পুরো ফ্ল্যাট যাকে বলে। তারপর একদিন ফেরার পথেই তাকে পাকড়াও করল। একই ডিপার্টমেন্ট, একই ব্যাচ, কিন্তু আগে কখনো যেচে ওরা দুজনে কথা বলেনি। অভ্র তো বরাবরই নিজের বৃত্তেই থাকে। তিস্তাকে আদৌ কখনো ভালোভাবে দেখেছে কিনা সন্দেহ এই কয়েকটা মাসে। তবে তিস্তা ভিতরে ভিতরে ওর সম্বন্ধে খোঁজ খবর নিয়েছে ইতিমধ্যেই। এই শোন, তুই নাকি নিজেই গান লিখিস আর সুর দিস? পার্কিং থেকে বাইকটা বের করতে যাচ্ছিল অভ্র, পিছন থেকে মেয়ের গলায় এই প্রশ্নটা শুনে বেশ অবাক চোখেই ঘুরে দাঁড়িয়েছিল। হ্যাঁ, কেন? আমায় গান শেখাবি? অভ্র কিছুই বুঝতে পারেনি সেদিন। একটা মেয়ে হঠাৎ তার সঙ্গে কেন এমনভাবে কথা বলছে, যেন কত দিনের চেনা। পরে ধীরে ধীরে অবশ্য বুঝেছে সবটাই। এটাও বুঝেছে যে তার জীবনে তিস্তার আশাটা যেন ঝড় বৃষ্টিময় বিক্ষুব্ধ রাতের পর পাখির ডাকে মুখরিত একটা পরিষ্কার সকাল, যে সকালে রাত্রি জাগরিত ক্লান্ত শরীরে হঠাৎই যেন চলে আসে এক অপার্থিব স্নিগ্ধতা। মন প্রাণ শান্ত হয়ে আসে অজান্তেই। এমন উড়নচণ্ডী স্বভাবের মানুষকে না হলে ভালোবাসার বাঁধনে কে আর জড়াতে চায়? প্রেম বোধহয় এইভাবেই হয়। তাদের সম্পর্কটা বেশ সুন্দর, ছিমছাম, খোলামেলা, অথচ
গভীর বিশ্বাসে মোড়া। অভ্র একদমই চুপচাপ, খুব বেশি শব্দ খরচ করে না সে, এটা বেশ জানে তিস্তা। তাই হয়তো সেই শব্দগুলো ওর মনের ভিতর জমতে জমতে একটা নির্দিষ্ট লয়ে ছন্দ খুঁজে নিয়ে বেরিয়ে আসে এক একটা সুন্দর গান হয়ে। নিজের লেখা গান সুর বসিয়ে নিজেই যখন গেয়ে শোনায় অভ্র, তিস্তা একেবারে হারিয়ে যায় প্রত্যেকবার। কি এক ভীষণ আকর্ষণ তার গানের প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা লাইনে। অভ্রর এই সহজ সরল ব্যাপারটাই যেন তিস্তাকে বেশি করে আকর্ষণ করে। সরস্বতী পুজোর অঞ্জলিটা দিয়েই বেরিয়ে পড়েছে দুজনে। প্ল্যান ছিল অনেক, কিন্তু অভ্র কোথায় জানি খবর পেয়েছে জাংশন মলে আজ নাকি একটা ইভেন্ট হচ্ছে, যেখানে পার্টিসিপেট করতে পারে যে কেউ এবং নিজস্ব কিছু সৃজনশীলতা দেখাতে হবে। সমস্ত প্রতিযোগীর মধ্যে সেরা 3 জনকে দেওয়া হবে এক বিশেষ উপহার। গিটারটা আজ সঙ্গে করে নিয়ে এসেছিল অভ্র, তাই খবরটা পেয়ে ক্যাম্পাস থেকে সোজাই চলে এসেছে দুজনে। আগে থেকে নাম নথিভুক্ত করা নিয়ে যদিও, তবু গিয়ে দেখতে একবার ক্ষতি কি। যাক, এখানে এসেও নাম লেখানো সম্ভব হয়েছে। ভিড়ের মধ্যেই ফিস ফিস করে অভ্র তিস্তার কানের কাছে মুখ এনে বলে, আজকের গানটা তোর জন্য। সত্যি বলতে শাড়িতে তোকে যা লাগছে না, আবার যেন প্রেমে পড়ে গেলাম। তিস্তার মুখটা এক অনাবিল হাসিতে ভরে ওঠে। অবশেষে অভ্রর নাম আসে। ধীর পায়ে এগিয়ে যায় পোডিয়ামে। ভিড় ঠেলে একটু সামনের দিকে গিয়ে দাঁড়ায় তিস্তা। অভ্র গিটারটা একটু টিউনিং করে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার দিকে একবার তাকায়। দুজনের চোখাচোখি হয়। অভ্র ঠিক খুঁজে নিয়েছে তাকে। প্রত্যয়ের সঙ্গে এরপর গানটা শুরু করে অভ্র। জানি না কেন, জানি না তোর দু চোখে হারালো কত যে স্বপ্ন বুনেছি, মেঘ যে মেখেছি তোর মতন। তোর সাথে চলা, কত কথা বলা, কত রঙেরই আলপনায়, কত স্বপ্ন খোঁজে ভালোবাসার ভাঁজে, সেই নিয়ম রোদের কল্পনা। তোর হাত ধরে হারিয়ে যে যাব, তুই হবি কি আমার দিশা। তোর ঠোঁট ছুঁয়ে প্রেমিক যে হব, তুই হবি কি চোখের ভাষা। তোর হাত ধরে হারিয়ে যে যাব, তুই হবি কি আমার দিশা। তোর ঠোঁট ছুঁয়ে প্রেমিক যে হব, তুই হবি। হাততালির ঝড় উঠেছে যেন। এমনিতেই আজ সরস্বতী পুজো, মানে বাঙালিদের প্রেম দিবস। স্কুল কলেজ পড়ুয়াই বেশি ভিড়ের মধ্যে, তার উপরে এমন প্রেমের গান। শ্রোতাদের মধ্যে অভ্রর এই গান তাই একটু বেশি সাড়া ফেলেছে যেন। হাততালির ঝড় থামতেই চাইছে না। এই গানটা তার জন্য লিখেছে অভ্র। তিস্তা আবেগে ভেসে যায়, গর্বিতভাবে তাকিয়ে থাকে অভ্রর দিকে। বলাই বাহুল্য, শেষ অবধি এই ইভেন্টে প্রথম জায়গা পেল অভ্র। উপহার হিসেবে পেয়ে গেল একটা 3 রাত 4 দিনের সিকিম ট্যুর প্যাকেজ দুজনের জন্য। এতটা খুশি তিস্তা আগে কখনো হতে দেখেনি অভ্রকে। ফেরার পথে শুধু একবার তিস্তাকে সে বলল, গানটা তোকে ভ্যালেন্টাইন্স ডেতেই শোনাতাম বুঝলি, কিন্তু আজকে হঠাৎ করে সুযোগ যখন এসেই গেল, আর আজকের দিনটাই বা কম কিসের। কিন্তু এই ট্যুর প্যাকেজ নিয়ে করবোটা কি সেটাই ভাবছি। আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো? গাড়িতে ছাঙ্গু লেক যাওয়ার পথে সাগর অনেকবার জিজ্ঞাসা করেছে রক্তিমাকে, কিন্তু রক্তিমা কোনো জবাব দেয়নি।
শুধু উদাস চোখে জানালার বাইরে দূরের পাহাড় চূড়োর দিকে তাকিয়ে থেকেছে ঈষৎ মাথা নাড়িয়ে। সারি সারি গাড়ি দাঁড়িয়ে, চারিদিকের পাহাড়গুলো বরফে ঢাকা, মাঝে একটা হ্রদ যার জল একদম জমে গেছে। চারিদিকে অনেক টুরিস্ট, সবাই ছুটি পেয়েই ভিড় জমিয়েছে বরফের রাজ্যে। এবার আবহাওয়াও নাকি আগের বছরগুলোর তুলনায় বেশ আলাদা। গাড়িতে আস্তে আস্তে ড্রাইভার ছেলেটা বলছিল, অফুরান বরফের মধ্যে কচি কাচার দল ছোটাছুটি করছে। মনটা আরো ফুরফুরে হয়ে গেল সাগরের। অজান্তেই রক্তিমার হাতটা ধরে একটু কাছে টেনে নিয়ে সে এগিয়ে চলল। ছাঙ্গু লেকের সৌন্দর্যে সাগর এতটাই বিহ্বল যে এটাও খেয়াল করল না বিয়ের পর থেকে এই প্রথম সে রক্তিমাকে এতটা আপন করে কাছে টানল। না, বিয়ের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও তারা একে অপরের কাছে খুব একটা আসেনি। রাতে পাশাপাশি ঘুমিয়েছে, সাগর কথা বলতে চেয়েছে, কিন্তু রক্তিমা অল্প কথা বলে চুপ করে গেছে বা নির্বাক থেকেছে। সাগর কিছুই বলেনি, তবে সে বিয়ের পরেই বুঝে গিয়েছিল রক্তিমার মনের দ্বন্দ্ব। বিয়েটা যে সে নিরুপায় হয়েই করেছে এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধি তাকে খরচ করতে হয়নি। তবুও সাগর না কিছু জিজ্ঞাসা করেছে, না বিরক্ত হয়েছে। সে সময় দিয়েছে। জোর করে আর যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না। আর এটা তো প্রেম নয়, তারা বিবাহিত। সবকিছু ঠিক করার জন্য অনেক সময় পাওয়া যাবে। তাই সে শীতল সম্পর্ক তৈরি করেছে রক্তিমার সঙ্গে। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তাকে এতটাই পাগল করে দিল যে রক্তিমার হাত ধরে কাছে টেনে নেওয়ার পরও সে খেয়াল করল না যে তাদের মধ্যে গড়ে ওঠা পাঁচিলটা একটু হলেও ভাঙল। এটাও সে লক্ষ্য করল না হাত ধরার সঙ্গে সঙ্গে রক্তিমা সচকিতভাবে তার দিকে চাইল। সাগর ছাঙ্গু লেকের দিকে এগিয়ে চলল ফুরফুরে মেজাজে। লেকে নামার আগের রাস্তাটায় অনেকগুলো ইয়াক দাঁড়িয়ে, বহুজন তাতে চড়ে লেকটায় এক চক্কর মেরেও নিচ্ছে। সাগর সেটা এক ঝলক দেখে এগিয়েই যাচ্ছিল, কিন্তু রক্তিমা হঠাৎ করেই থমকে দাঁড়িয়ে পড়ল। কিছু কথা তার মনের মধ্যে অনুরণন শুরু করেছে তখন। স্বপ্নালু দৃষ্টিতে এক মনে রক্তিমা তাকিয়ে রইল ইয়াকগুলোর দিকে। তিস্তা, দেখ, ওগুলোকে ইয়াক বলে। চাপবি নাকি? না না, কোনো দরকার নেই, আমার খুব ভয় করে। তার থেকে চল লেকের ধারে যাই। আরে এত ভয় পাস কেন তুই? কিচ্ছু হবে না, আমি আছি না। কয়েক বছর আগে ঠিক এই জায়গায় দাঁড়িয়েই তো তাদের কথা হয়েছিল। অভ্র সরস্বতী পুজোর সেই দিনটায় সন্ধ্যার সময় একটা রেস্টুরেন্টে বসে দুজনে ঠিক করে এই উপহার পাওয়া সিকিম ট্রিপটা উপভোগ করবে শুধু দুজনে। তারপর বাড়িতে রীতিমতো নাটক যাত্রা করে আর অনেক মিথ্যা কথা বলে শেষ পর্যন্ত দুজনে এসেছিল এই গ্যাংটকে। প্রচুর ভয় নিয়ে তিস্তা এসেছিল, কিন্তু পাহাড়ের সৌন্দর্যে সেই সব কোথায় যেন উড়ে গিয়েছিল কটা দিন। স্বপ্নের মতো কেটেছিল সেই দিনগুলো। কাটবে নাই বা কেন? দুজনের মধ্যে ছিল ভালোবাসা আর বিশ্বাস। 2 বছর আগে শুরু হওয়া একটা সম্পর্ক তার পরিণতির দিকে এগোচ্ছিল। ছিল তার স্পষ্ট সংকেত, কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। মার্চ মাসের শুরুতে ট্যুর সেরে তারা ফিরেছিল। তার কিছুদিন পরেই শুরু হলো করোনা নামের এক মহামারীর দাপট। দেখা সাক্ষাৎ বন্ধ। জীবন একেবারে যেন অনেকটা পাল্টে গেল এক লহমায়। অভ্র বরাবরই অন্যরকম। বসে থাকার ছেলে সে নয়। ঝাঁপিয়ে পড়ল অনেকের মতো সমাজসেবার কাজে। নিজের সাধ্য বেশি না থাকুক, লোকজনকে সঙ্গে নিয়ে কারোর ওষুধ পৌঁছে দেওয়া, তো কারোর বাড়ি অক্সিজেনের সিলিন্ডার। কোনোভাবে একবেলা খাবার জুটছে না যাদের, সাধ্যমতো তাদের খাবার দেওয়ার চেষ্টা, এই সবেই মশগুল হয়ে গেল সে। এমনকি স্থানীয় পুলিশের সঙ্গে পাড়ায় পাড়ায় সন্ধ্যার পর অভ্ররা কয়েকজন মিলে গান গাইতেও শুরু করল।
ঘরবন্দি মানুষদের একটু আনন্দ উপহার দিতে। ফেসবুকে ভাইরালও হলো সেরকম কিছু ক্লিপ। তিস্তা সেসব দেখত আর মনটা তৃপ্ত হতো। এমন একটা মানুষ তার জীবনে এসেছে ভেবেই বেশ গর্বিত লাগতো তার। কিন্তু হঠাৎ করেই সব পাল্টে গেল। খবর পেল অভ্র নিজেও আক্রান্ত হয়েছে করোনায়। অবস্থা সিরিয়াস। অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এত হাসি খুশি প্রাণবন্ত ছেলেটা যেন কেমন ঝিমিয়ে গিয়েছিল শেষের দিকটায়। জীবনী শক্তি যে ফুরিয়ে আসছে সেটা কি বুঝতে পেরেছিল অভ্র? নাহলে কেন হঠাৎ করে একদিন রাতের দিকে ইনবক্সে পাঠিয়েছিল সেই গানটা? তখন ভরা বর্ষা চলছে শহর জুড়ে, গোটা পৃথিবী ঘরবন্দি। দুর্বল শরীরে গিটারের সুর তুলেছিল অভ্র হাসপাতালের বিছানায় বসেই। তিস্তা ইনবক্সে পেয়েছিল একটা ভিডিও ক্লিপ। খুলতেই সেই দৃশ্য, যা সারা জীবন ভুলতে পারবে না সে। ধীর গলায় অভ্র বলে চলেছে কয়েকটা কথা। এই গানটা তোমার জন্য তিস্তা। জানি না আর কখনো গান লিখে গেয়ে তোমার শোনাতে পারবো কিনা, তবে এটা থাকলো তোমার জন্য। আমি ছিলাম, আছি, থাকবো সবসময় তোমার সঙ্গে। তুমি শুধু খুঁজে নিও আমায়, তোমার চরম দুঃখের সঙ্গী হয়ে, তোমার চোখের জলে যেমন আমি থাকবো এই ভরা বর্ষার বৃষ্টি হয়ে, তেমনি চরম আনন্দের দিনেও থাকবো একইভাবে তোমার ঠোঁটের কোণের হাসি হয়ে। সব মিলিয়ে আপাতত তোমার জন্য থাকলো এই গানটা। सावन के बूंदों को सावन में बहने दो, सावन के बूंदों को सावन में बहने दो, नैनों में सावन के बूंदे बहती रहे, मौसम को महकने दो, नैनों में सावन के बूंदे बहती रहे, मौसम को महकने दो। এর 4 দিন পরেই সব শেষ। ডাক্তারেরা অনেক চেষ্টা করেছিল, এমনকি একমো থেরাপির প্রস্তুতিও নেওয়া হচ্ছিল শেষ চেষ্টা হিসাবে। কিন্তু সেই সময়টা আর দেয়নি অভ্র। চলে গিয়েছিল নিঃশব্দে। শেষ দেখবার সুযোগটাও পায়নি তিস্তা। এমনই দুর্ভাগ্য তার। সব স্বপ্ন এক লহমায় তছনছ হয়ে গিয়েছিল সেদিন। শুধু কিছু স্মৃতি আর অভ্রর পাঠানো সেই শেষ গানটার ক্লিপ। তিস্তা তারপর থেকে কিরকম চুপচাপ হয়ে গিয়েছিল। রাগ, অভিমান, কষ্ট সব কিছু তাকে গ্রাস করেছে দিনের পর দিন। বাবা মা সব দেখেছে, বুঝেছে। শেষে আর থাকতে না পেরে বিয়ের সম্বন্ধ করেছে। তিস্তা প্রতিবাদ করেনি মা বাবার কথা ভেবেই। সাগরকে বিয়ে করেছে একরকম মনের সঙ্গে লড়াই করেই। সে ভেবেছিল বিয়ের প্রথম রাত থেকেই শুরু হবে তার ধৈর্য শক্তির লড়াই। রাত কাটাতে হবে অন্য পুরুষের সঙ্গে তার স্ত্রী হয়ে। কিন্তু সে অবাক হয়েছে সাগরকে দেখে। বিয়ের এতদিন পরেও না করেছে কোনো জোরাজুরি, না কোনো খারাপ ব্যবহার। তিস্তা চেষ্টা করেছে সহজ হতে, পারেনি। সেই লোকটা আজ যখন হাত ধরে তাকে কাছে টেনে নিয়েছিল, তিস্তা চমকে উঠেছিল। কিন্তু যখন ইয়াকগুলোর দিকে তাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, ইয়াকে চাপবে রক্তিমা? তিস্তা আর নিজেকে ধরে রাখতে পারল না। ঝাঁপিয়ে পড়ল সাগরের বুকে। তারপর শুধু কেঁদেই চলল সে। রক্তিমার ডাক নাম আসলে তিস্তা। আদর করে বাবা রেখেছিল সেই নাম। বাবা মা ছাড়া শুধু অভ্র তাকে প্রথম থেকে এই নামে ডাকত। আমি জানি না রক্তিমা, তোমার অতীতটা ঠিক কি,
তবে এটা বুঝেছি কিছু একটা কষ্টকে তুমি খুব যত্ন করে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তিস্তার মাথাটা নিজের কাঁধে আলতো করে রেখে সাগর তার হাতটা নিজের মুঠোয় শক্ত করে ধরে বলল, তিস্তা বলে ডেকো আমায়, ওটাই আমার ডাক নাম। বেশ, তাই বলবো আজ থেকে। আর আমায় ভরসা করতে পারো তুমি। আমি জানি অতীতকে ভুলতে পারা সহজ নয়, তবে বর্তমানকেই বা অস্বীকার করা যায় কি করে? শোনো, তোমায় শুধু একটা কথাই বলবো, সহজ হও। জীবনে পথ চলা অনেক বাকি। তুমি যখন বেঁচে আছো, জীবনে তোমায় চলতে হবেই অনন্ত বিস্তৃত পথ, থামা যাবে না। সেই জলায় আমি তোমার সঙ্গী হব তিস্তা। আমার উপর বিশ্বাস রাখো। তুমি যাই হও না কেন, আমি তোমায় ভালোবাসবো। হ্যাঁ, ভালোবাসবো। তিস্তা চোখের জলটা মুছল। দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। তার পাশের রাস্তাটায় ইয়াকগুলো ঘুরে বেড়াচ্ছে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে ক্রমশ। পেঁজা পেঁজা তুলোর মতো শুরু হচ্ছে স্নোফল। হাজারো টুরিস্টদের মধ্যে শুরু হয়েছে এক আনন্দ উৎসব। তিস্তার মনের মধ্যে চলছে হাজারো ঘটনার আলোড়ন। সেই 2 বছর আগে স্মৃতি, টুকরো টুকরো সব কথা যেন মনের মধ্যে অত্যন্ত দ্রুত আসছে আর যাচ্ছে। কি বলেছিল অভ্র? আমি ছিলাম, আছি, থাকবো সবসময় তোমার সঙ্গে। তুমি শুধু খুঁজে নিও আমায়, তোমার চরম দুঃখের সঙ্গী হয়ে, তোমার চোখের জলে যেমন আমি থাকবো এই ভরা বর্ষার বৃষ্টি হয়ে। আজ অনেক দিন পর অভ্রর কথা ভেবে মনে দমকা কান্নার স্রোতের পরিবর্তে একচিলতে হাসি দেখা দিল তিস্তার ঠোঁটে। এই মুহূর্তে সাগরকে যেন তার মনে হচ্ছে অনেক দিনের চেনা। অভ্র আর সাগর যেন মিশে যাচ্ছে একে অপরের সঙ্গে। বিয়ের এতগুলো দিন পর তিস্তা বুঝতে পারছে জীবনটা বোধহয় শেষ হয় না এত সহজে। দুর্যোগের রাত কেটে গেলে পরের দিনের সকালটা শান্ত পবিত্র হয় কখনো কখনো। সাগর তাকে বুঝেছে, ঠিক অভ্রর মতোই। দুজনে হাত ধরে দাঁড়িয়ে থাকে। শরীরময় পেঁজা তুলোর মতো হালকা বরফের ছোঁয়া এক স্বর্গীয় অনুভূতি এনে দেয় যেন। কল্পনায় তিস্তা ফিরে যায় সেই বৃষ্টি মুখর রাতে। ইনবক্সে একটা মেসেজ, বৃষ্টি আর স্নোফল যেন মিলে যাচ্ছে একে অপরের সঙ্গে। আজ ভ্যালেন্টাইন্স ডে। আজ আরেকটা নতুন জীবনের শুরু। এই প্রথম তিস্তা নিজে থেকেই সাগরের হাতটা শক্ত করে ধরল। এবার যে তাদের ঘরে ফেরার পালা। এসো গল্প পড়ির তরফ থেকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শুভরাত্রি।